মাধবের অতিথি যত্নে কোনো ত্রুটি নেই। এরপর পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সকাল ধরে হাঁটছি। পুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খেলাম। তারপর আবার হাঁটতে শুরু করলাম। এরপর হাঁটতে হাঁটতে ঠিক সন্ধেবেলায় যেখানে এসে পৌঁছালাম, সেই জায়গাটার ত্রিসীমানায় কোনো গ্রাম নেই। দেখলাম পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে। তখনও আকাশে মৃদু আলো রয়েছে। আমি কি করব বুঝতে না পেরে নদীর পাড় ধরে হাঁটতে শুরু করলাম। মিনিট 15 হেঁটে দেখি একটা শ্মশান। সেখানে গিয়ে দাঁড়িয়ে চারদিক দেখছি। হঠাৎ ভারী গম্ভীর গলায় পিছন থেকে কেউ একজন বলে উঠলেন, কি চাই? কি দরকার এখানে? চমকে পিছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে। আমি তাকে প্রণাম করে সবিনয়ে জানালাম আমার বিশেষ কোনো দরকার নেই। হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছেছি মাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে? মানে কোনো ঠিক নেই। সাধু কি বুঝলেন তা আমি জানি না। কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব সূক্ষ্ম একটা হাসি হেসে বললেন, আমার সঙ্গে আয়। তা গেলাম তার পিছন পিছন। শ্মশানের বেশ অনেকটা ভিতরে গিয়ে দেখি একটা গাব গাছের নিচে মরার মাদুর চাদর এসব দিয়ে সাধু বেশ একটা ঝুপড়ির মতো বানিয়েছেন। বললাম, আপনি এখানেই থাকেন? অসুবিধাটা কোথায়? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। অসুবিধার কি আছে, আমি আমি এমনি বলছি। পর সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভিতরে ঢুকলো। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে করে নিয়ে। খাও। কি উদ্দেশ্য নিয়ে বেরোনো হয়েছে বাড়ি থেকে? ইচ্ছা নাকি? আমি উত্তর না দিয়ে চুপ করে বসে রইলাম। আমার কাছে থেকে যা, আমি তোকে চালা করে নিব। কিরে, থাকবি? কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, তুই থেকে যা আমার কাছে। আমি একটু পড়ে পড়লাম। সাধুকে দেখে আমার তেমন ভক্তি হয়নি, বরং কেমন একটু অস্বস্তি হয়েছে। ও সহজে নিজের চেলা করে নিতে চায় বলে সেই ভাবটা আরো বেড়েছে, ভয় কমেনি। ভালো সাধুরা কখনো অতি সহজে শিষ্য করতে চায় না কাউকে। অবশ্য আমার আর চিন্তা কি। দিন বললাম, ঠিক আছে থাকবো। আমি একটা বিশেষ সাধনা করছি, এটা সম্পূর্ণ হয়ে গেলেই তোকে আমি দীক্ষা দিব। ধনা, হা 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 হা। সে আছে, সময় হলে জানাবো। সাহায্য আমার দরকার হতে পারে। গেলাম সাধুর কাছে। এইভাবে 2-4 দিন কেটে গেল। ধীরে ধীরে আমি বুঝতে পারি এই সাধু একজন কাপালিক। একটা মরা চড়ুই পাখি এনে তার পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করে তাকে একটা সরায় ঢেকে অন্য আরেকটা সরা উপর থেকে চাপিয়ে একটু আটা মেখে সরা দুটোর মুখ বন্ধ করে দিলেন। জিজ্ঞাসা করলাম, এই দিয়ে কি হবে? আছে, এই নাও, এটা নিয়ে গিয়ে 1 ঘন্টা ধরে পোড়াও। ঠিক এভাবে 3 দিন ধরে পোড়াবে। সাধুর কথা মতো আগুনে পোড়াতে লাগলাম সেটা। এমন ভাবে 2 দিন কেটে গেল। একদিন সকালে দেখি সাধুজি একটা নিম গাছের ডাল কেটে তা দিয়ে একটা পুতুল বানাচ্ছে।
নাক, মুখ, চোখ সব শুধু একটা মানুষের আকৃতি। সেই দিনও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই দিয়ে কি হবে? আছে। তখনও আমি ওই সাধুর আসল উদ্দেশ্য কিছু বুঝতে পারিনি। বুঝতে পারলে কবেই ওখান থেকে পালিয়ে যেতাম। এমনই আরো 2-3 দিন কাটলো। একদিন বিকেলবেলা আমি সাধুকে জিজ্ঞাসা করলাম, আপনি কি প্রক্রিয়াকরণ করছেন, আমি কি একটু জানতে পারি? চালানোর প্রক্রিয়া করছি। বেতাল? বেতাল কি? কাল হলো এক ধরনের নিষ্ঠুর অপশক্তি। একবার তাকে জাগ্রত করলে তার কাজ শেষ না হওয়া অবধি তার নিদ্রা নেই। এই শুনে আমার গা ছমছম করে উঠল। বললাম, আর যদি কাজ সম্পূর্ণ করতে না পারে, যদি বাধা পান? বেতালকে বাধা দেওয়া অত সহজ নয়, কিন্তু কোনোভাবে যদি বাধা পেল, তাহলে ফিরে এসে যে জাগিয়েছে তাকেই হত্যা করে। আজ রাতে তোমাকে আর বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। ভয় পাবে না তো? সাধু তার ক্রিয়াকর্ম শুরু করলেন। সাধু সেই নিম গাছের পুতুলটা এনে তাতে বেশ করে তেল মাখালেন এবং সেটাকে কোমর অবধি পুতলেন মাটিতে। এরপর পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলেন। সাধু আমার দিকে ঘুরে বললেন, কাঠ দিয়ে একটা ধুলি করো তো। করলাম। তারপর গাওয়া ঘিয়ে একটা জবা ফুল আর কিসব যেন মন্ত্র পড়ে আগুনে আহুতি দিলেন। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারদিক। হা হা হা। আর সাধু বিকৃত গলায় হেসে উঠলেন। আমি দেখলাম সেই ধোঁয়ার মধ্য থেকে উঠে এলো একটা কালো মূর্তি। কিছুক্ষণের মধ্যেই সে বাতাসে কোথায় যেন বিলিয়ে গেল। তারপর সাধু আমার দিকে ঘুরে বললেন, হলো বেতাল। কোথায় গেল? তোমাকে এতদিন আসল কথাটা বলিনি, আজকে বলবো। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে একটা গ্রামে আমি মাধব ঘোষের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমার মাথায় তখন বিদ্যুৎ খেলে গেল। তাহলে কি এই কাপালিকে সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করছিল? ওইদিকে সাধু বলে চলেছেন, এই মাধব ঘোষের বড় মেয়ের, সেই মেয়েটি প্রকৃত সাধন সঙ্গিনী হওয়ার সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার কাছে আপাতত কোনো ভৈরবী নেই। পরদিন সকালে মাধব ঘোষের কাছে সেই মেয়েটিকে চাইলাম। ধোপ দিল তো নাই, অপরন্ত আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। এই অপমান আমার বুকে কাটার মতো গেঁথে রয়েছে। বেরিয়ে আসার সময় মাধব ঘোষ আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছে। আচ্ছা, আমার ঘাড়ে হাত, মাধব ঘোষ, এত সাহস? এবার দেখাবো তোমাকে। হা হা হা। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? ও কি করেছি তো, এই যে বেতাল পাঠালাম। কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়িতে। বেতাল তার কি ক্ষতি করবে? আজ তার বাড়িতে কিছু একটা করে আসবে বেতাল। কাল আমাবস্যা। আর ওই যে নিম কাঠের পুতুল দেখছো, ওটা হলো মাধব ঘোষের প্রতিমূর্তি। কাল ওটা আমি বেতালের সামনে আহুতি দেব। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে বাড়িতে। হা হা হা। সাধুর মুখখানা এখন আমার কাছে এক ভয়ঙ্কর নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য করতে না পেরে তাকে বললাম, তো এই আপনি অন্যায় করছেন, এটা ঠিক? বলতে চাস তুই আমি অন্যায় করেছি? আমার মনে তখন কেমন যেন সাহস এসে গেল। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনার এই মতলবের কথা আগে জানলে আমি আপনার সঙ্গে একদিনও থাকতাম না। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। দুঃখ, একজন কাপালিকের কাছে প্রতিহিংসার জন্য নরহত্যা অধর্ম নয়। তুই এসবের কি বুঝবি? আপনার মতো নরকের কীটের কাছে আর নয়। এই আমি চললাম। এই বলে হরহর করে শ্মশান থেকে বের হচ্ছি, এমন সময় সাধু পিছন থেকে বললেন, পরের দিন অবিশ্রাম হেঁটে যখন দুপুর গড়িয়ে এলো, তখন আমি
এসে পৌঁছালাম মাধব ঘোষের বাড়িতে। দেখলাম সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে। আমি উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, বাবু, মাধব বাবু। মাধব ঘর থেকে বেরিয়ে এসে আমাকে প্রণাম করে বলল, মশাই, আপনি এসেছেন? যেন একটু বল পেলুম। স্বয়ং ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন ঠাকুর মশাই। হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ? গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুর মশাই। কাল থেকেই আমার মেয়েটার খুব জ্বর। এসব তো ভালো কথা নয় ঠাকুর মশাই। আপনি এসেছেন ভালো হয়েছে। ব্রাহ্মণ মানুষ ভিটেয় বাস করলে আমার ভয় কেটে যাবে। ছিলাম সবই, কিন্তু আমার কি করার আছে বুঝতে পারলাম না। মাধবের আকুতি মিনতি দেখে আমি থেকে গেলাম তার বাড়ি। এখন বিকেল বেশ গাঢ় হয়েছে। একটু বাগানে ঘুরছিলাম, হঠাৎ মনের ভিতরে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। মনে হলো আমার মারাত্মক কোনো বিপদ ঘনিয়ে আসছে। এই অন্ধকারে বাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন কেমন হিম হয়ে গেল। তাড়াতাড়ি ফিরে আসতে গিয়ে দেখি কিছুটা দূরে একটা আম গাছের পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু হলেই ভয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরে গিয়েছি। আমাদের গ্রামের বটতলার সেই সৌম্যমূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দিবেন। তাহলে তাহলে কি সত্যি আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। দূর থেকেই সাধু আমাকে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎই কোথায় যেন মিলিয়ে গেলেন। ঘরে ফিরে এসে মাধবকে সবটা বললাম। দেখো মাধব, আজ তোমার আমার দুজনেরই বড় বিপদ। কি বিপদ সেটা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কোনো কাজ নেই। তবে আজ তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌকাঠের বাইরে পাও দেবে না। আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধব দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো। সেই সাধুর দেওয়া গাত্র বন্ধনের জল দিয়ে জলটা শোধন করে বাড়ির চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা ছিটিয়ে দিলাম। বাড়ির চারদিকে ঘুরে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। এরপর খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তে সবাই শুয়েছে? হ্যাঁ, হ্যাঁ ঠাকুর মশাই। এরপর আমি আর মাধব খাটের উপর বসে রইলাম। হঠাৎই এক প্রচণ্ড তীব্র বাতাসে বাইরের আম গাছ কেঁপে উঠল। এর সময় নয়, কিছুই নয়, হাওয়া এলো কোথা থেকে। ক্রমেই সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত। পাশের ঘর থেকে মেয়েরা কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না। এবার সেই ঝড়ের শব্দের মধ্যে কার যেন বীভৎস হুংকার শুনতে পেলাম। কে যেন অমানসিকভাবে হুংকার করছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণে চেষ্টা করছে বাড়িতে ঢোকার। সে বারবার অদৃশ্য কিছুতে বাধা পাচ্ছে। বেশ খানিকক্ষণ এমনটা চলার পর হঠাৎ সেই ঝড়টা যেন থেমে গেল। বাগান আবার শান্ত হলো। বুঝলাম যে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল তার উদ্দেশ্য সফল হবে না বুঝতে পেরে চলে গেছে। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল।
পরের দিন সকালে খবর পেলাম মাধবের মেয়ে একদম সুস্থ হয়ে গেছে। পর মাধবের ওখান থেকে বিদায় নিয়ে প্রায় মাইল খানেক হেঁটে চলে এসেছি। কি ঘোড়ায় চড়ে এক দারোগা বাবু কোথায় যেন চলেছেন, তার পিছনে দুজন পাগড়িওয়ালা আমার পাশ দিয়ে যখন তারা হেঁটে যাচ্ছিলেন তখন একজন সিপাহীকে জিজ্ঞাসা করলাম, কোথায় চলেছ? সামনে বিরামখালিতে একটি শ্মশান আছে জানেন, সেই শ্মশানে একজন কাপালিক থাকতো, সে খুন হয়েছে। খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টে ঘুরিয়ে দিয়েছে কেউ, অনেকে মিলে করেছে। আর আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকই তো বলেছিলেন বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকে গিয়ে আক্রমণ করে। প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে রূপালী টোনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।